মাঝরাতে ভোটের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এলো বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অষ্টম বেতন কমিশন নিয়ে জট কাটার ইঙ্গিত মিলছে। বহুদিন ধরেই যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কবে কার্যকর হবে নতুন পে কমিশন, তা নিয়ে এবার নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। সূত্রে খবর, শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে ইতিমধ্যেই অষ্টম পে কমিশন নিয়ে চূড়ান্ত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আর সেই স্মারকলিপিতেই রাখা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি, যা কার্যকর হলে কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতনে বড়সড় পরিবর্তন আসতে পারে। প্রথমেই আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিতে। সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে ন্যূনতম বেসিক পে বা মূল বেতন বাড়িয়ে অন্তত ৬৯,০০০ টাকা করা হোক। বর্তমানে যে বেসিক পে কাঠামো রয়েছে তা মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না বলেই অভিযোগ। সেই কারণেই এই বড়সড় বৃদ্ধির দাবি জানানো হয়েছে। শুধু বেসিক পেই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ দাবি সামনে এসেছে। বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হার বাড়িয়ে ৬% করার দাবি। এখনকার তুলনায় এটি অনেকটাই বেশি। কর্মচারীদের মতে বর্তমান পরিস্থিতিতে জীবনযাত্রার খরচ দ্রুত বাড়ছে, তাই সেই অনুযায়ী বেতনও বাড়ানো প্রয়োজন। এবার আসা যাক একটি গুরুত্বপূর্ণ টার্ম ফিটমেন্ট ফ্যাক্টরের প্রসঙ্গে। ফিটমেন্ট ফ্যাক্টর হলো সেই গুণক যার মাধ্যমে পুরনো বেতনকে নতুন বেতনে রূপান্তর করা যায়। বর্তমানে এই ফ্যাক্টর ২.৫৭। আগে ধারণা করা হচ্ছিল এটি বাড়িয়ে ২.৮৬ করা হতে পারে, কিন্তু শ্রমিক সংগঠনগুলির দাবি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৮৩ করা হোক। এর অর্থ কি? ধরা যাক কোনো কর্মচারী বর্তমানে বেসিক বেতন ১৮,০০০ টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ হয় তাহলে বেতন বাড়বে প্রায় ৫১,০০০ টাকায়। কিন্তু যদি ৩.৮৩ করা হয় তাহলে সেই বেতন বেড়ে দাঁড়াবে প্রায় ৬৯,০০০ টাকায়, অর্থাৎ পার্থক্যটা বিশাল। এই দাবি কেন? শ্রমিক সংগঠনগুলির যুক্তি, মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন দ্রুত বাড়ছে, কিন্তু বেতন সেই হারে বাড়ছে না, ফলে বাস্তব আয় কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে বেতন কাঠামো পুনর্গঠন জরুরি বলেই তারা মনে করছে। এবার একটু বড় ছবিটা দেখা যাক। এই অষ্টম পে কমিশনের দিকে তাকিয়ে রয়েছেন প্রায় ৫০.১৪ লাখ কেন্দ্র সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লাখ পেনশনভোগী, অর্থাৎ সরাসরি ১ কোটিরও বেশি মানুষ এই সিদ্ধান্তের উপর নির্ভর করছেন। শুধু তাই নয়, পে কমিশনের সুপারিশ কার্যকর হলে বেসিক বেতন ডিএ, পেনশন, অন্যান্য ভাতা সব ক্ষেত্রেই প্রভাব পড়বে। উল্লেখ্য, ২০২৬ সালে ১ জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। গত বছর নভেম্বর মাসে কেন্দ্র সরকার পে কমিশনের টার্মস অফ রেফারেন্স ঘোষণা করেছিল, কিন্তু কবে থেকে কার্যকর হবে, কি সুপারিশ মানা হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি। এখানেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। একদিকে কর্মচারীদের প্রত্যাশা বাড়ছে, অন্যদিকে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই পে কমিশন কার্যকর হলে সরকারের উপর আর্থিক চাপ অনেকটাই বাড়তে পারে, কারণ বেতন বৃদ্ধি মানে রাজস্ব খরচ বৃদ্ধি, পেনশন ব্যয়ও বাড়বে। তবে একই সঙ্গে এটি অর্থনীতিতে চাহিদা বাড়াতেও সাহায্য করতে পারে, কারণ কর্মচারীদের হাতে বেশি টাকা এলে খরচ বাড়বে, বাজারে চাহিদা বাড়বে, অর্থনীতিতে গতি আসবে। তবে সবকিছু নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। সরকার কি শ্রমিক সংগঠনগুলির দাবি পুরোপুরি মেনে নেবে, নাকি কিছুটা কমিয়ে বাস্তবায়ন করবে? এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন সেটাই। সবশেষে বলা যায়, অষ্টম পে কমিশন শুধু একটি বেতন বৃদ্ধি নয়, এটি দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক ভবিষ্যতের সঙ্গে জড়িত। এখন চোখ একটাই জায়গায়, কেন্দ্র সরকার কবে ঘোষণা করবে আর কর্মচারীরা কবে পাবেন সেই প্রতীক্ষিত সুখবর। ততদিন পর্যন্ত অপেক্ষা আর জল্পনাই ভরসা। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। দেশের কোটি কোটি পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর। এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, মুদ্রাস্ফীতির মোকাবিলায় ডিআরএল অ্যালায়েন্স আর ডিআরএস রিলিফ বাড়ানোর ক্ষেত্রে চাকরিরত কর্মী আর অবসরপ্রাপ্তদের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না।
অর্থাৎ এবার থেকে সরকারের পক্ষে আলাদা হারে ডিএ ঘোষণা এবং ডিআর বৃদ্ধি করা আইনসঙ্গত নয়, এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। এই মামলার প্রেক্ষাপটটা একটু বুঝে নেওয়া যাক। কেরল সরকার এবং কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছিল এই বিতর্ক। সেখানে দেখা যায় কর্মরত কর্মীদের জন্য ডিএ বাড়ানো হয় 14%, কিন্তু পেনশনভোগীদের জন্য ডিআর বাড়ানো হয় মাত্র 11%। এই ফারাকের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হন পেনশনভোগীরা। তাদের যুক্তি ছিল খুবই সরল, ডিএ ও ডিআর দুটোরই উদ্দেশ্য একই, তা হল মুদ্রাস্ফীতির প্রভাব থেকে সুরক্ষা দেওয়া। তাহলে দুই ক্ষেত্রে আলাদা হার কেন? এই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি প্রসন্ন বি ওয়ারালের বেঞ্চ। আদালত স্পষ্ট জানায়, মুদ্রাস্ফীতি কারোর সঙ্গে আলাদা আচরণ করে না, কর্মরত বা অবসরপ্রাপ্ত সবার ওপরই সমান প্রভাব ফেলে। তাই এই ক্ষেত্রে ভিন্ন হার নির্ধারণ করা ইচ্ছামতো এবং বৈষম্যমূলক। আদালত আরও বলে, যখন দুটি সুবিধার উদ্দেশ্য এক এবং তা মুদ্রাস্ফীতির সঙ্গে সরাসরি যুক্ত, তখন আলাদা হারে বৃদ্ধি করার কোনো যুক্তি নেই। এটি সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের বিরোধী, যা সমতার অধিকার নিশ্চিত করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরে আদালত। তারা জানায়, সরকার আর্থিক সংকটের কারণে কিছু সুবিধা দেরিতে দিতে পারে বা আলাদা সময়সীমা রাখতে পারে, কিন্তু একবার যদি সিদ্ধান্ত নেওয়া হয় সুবিধা বাড়ানোর, তাহলে কর্মরত ও অবসরপ্রাপ্তদের মধ্যে বৈষম্য করা যাবে না। এবার একটু সহজভাবে বোঝা যাক, ডিএ আর ডিআর আসলে কি। ডিএ বা ডিয়ারনেস অ্যালায়েন্স দেওয়া হয় কর্মরত সরকারি কর্মীদের, আর ডিআর বা ডিয়ারনেস রিলিফ দেওয়া হয় পেনশনভোগীদের। দুটোরই মূল লক্ষ্য বাড়তে থাকা মূল্যবৃদ্ধির প্রভাব কমানো। এই রায়ের ফলে কি প্রভাব পড়তে পারে? প্রথমত, পেনশনভোগীরা এখন সমান হারে বৃদ্ধি পাওয়ার দাবি করতে পারবেন। দ্বিতীয়ত, বিভিন্ন রাজ্য সরকারকে তাদের নীতি পুনর্বিবেচনা করতে হতে পারে। তৃতীয়ত, ভবিষ্যতে এই ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে সতর্ক থাকতে হবে। এই রায় শুধুমাত্র কেরলের জন্য নয়, বরং গোটা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করল। বিশেষজ্ঞদের মতে এই রায় একটি বড় বার্তা দিয়েছে, পেনশনভোগীরাও সমান গুরুত্বপূর্ণ, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অনেক ক্ষেত্রেই দেখা যায় অবসর নেওয়ার পর আয় কমে যায়, কিন্তু খরচ, বিশেষ করে চিকিৎসার খরচ বেড়ে যায়। এই পরিস্থিতিতে ডিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রায়ের ফলে সেই গুরুত্বই আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হলো। তবে প্রশ্ন উঠছে, এতে কি সরকারের আর্থিক চাপ বাড়বে? বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মেয়াদে কিছুটা চাপ বাড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি ন্যায্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ, কারণ এটি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে এবং বয়স্ক নাগরিকদের আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে। সবশেষে বলা যায়, এই রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক বার্তা। সমতা মানে শুধু সুযোগে সমতা নয়, বরং সুবিধাতেও সমতা। এখন দেখার, বিভিন্ন রাজ্য সরকার এই রায় কিভাবে কার্যকর করে এবং পেনশনভোগীরা কত দ্রুত এর সুফল পান।
এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দেশের কোটি কোটি অবসরপ্রাপ্ত মানুষের জন্য স্বস্তির খবর এবং ভবিষ্যতে আরও ন্যায়সঙ্গত নীতি তৈরির পথে একটি বড় পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।